অ্যাকশন। আমি মুদির দোকান চালাই, কসাইখানা নয়। ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। ভাবনার বিক্রি হওয়াটা বাজারে হিট। সিরিয়াসলি নেবেন না, নট অনলি এ ফান। দ্য লাস্ট 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 বেঞ্চ, কমন ম্যান। আসলে অনেক দিন থেকে ভাবছি কিছু একটা বলবো। ব্যাপারটা কি যে যেখানেই গেছি না, সবাই কিছু না কিছু বলেছে। এত শুনেছি, এত শুনি আমি। শোনাটা আমার অভ্যেস। আমি কেন কি জানি এই প্র্যাকটিসটা আমি দীর্ঘদিন ধরে করেছি। আমি শুনতে চাই এবং শুনি। তো হ্যাঁ, এই সময়কে নিয়ে দু একটা কথা বলতে চাইছি। হঠাৎ মনে হলো যে একটু হঠাৎই ঠিক 26,000 না 25,000 শিক্ষককে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হলো, এক প্রকার কোর্টের রায়। তাই কোর্ট রায় দিয়েছে যে 2016-র সমস্ত প্যানেলটাই বাতিল। আমার মনে হলো একটু উল্টোভাবে ব্যাপারটাকে যদি দেখা যায় কেমন হয়। সেটা ধরুন যারা যোগ্য, তারা তো যোগ্যই। তো যেখানে 23 লক্ষ পরীক্ষা দিয়েছে, তা থেকে ধরুন 25,000 কীভাবে বাঁচা হয়, এটা আমি অঙ্কে খুব কাঁচা শূন্য পেয়েছিলাম। তারপরে পরে পরে মাধ্যমিকে কী করে পাস করেছি জানি না। তো 23 লক্ষ মানুষের মধ্যে বা পরীক্ষার্থীর মধ্যে যদি 25,000কে বেছে নেওয়া যায় যোগ্য বলে, বাকি এত মানে এত লক্ষ অযোগ্য তারা, তাহলে সেখানে এত কনফিডেন্স হারানোর তো কোনো কারণ নেই। মানে এরা যদি আবার নতুন করে পরীক্ষা দেয়, পাস করে যাবে। 25,000 মানুষ যারা পাস করেছে, চাকরি করছে, আবার পরীক্ষা দেবে, তারা তো যোগ্য। তা একবার পরীক্ষা দিয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া যায় না, ফেল করে যাবে, এই ভয় যাদের থাকে, তারা কোথা থেকে যোগ্য? যোগ্যতার প্যারামিটার বা মাপকাঠিটা কি আমার তো মাথায় ঢোকে না। আমি তথাকথিত রাজনীতির বিষয়ে ঢুকতে চাইছি না, কারণ আমি না সিপিএম, না তৃণমূল, না বিজেপি, না মাওবাদী, কোনো বাদীতেই আমি বিশ্বাসী নই। আমি কমন ম্যান, আমি একজন সাধারণ মানুষ। আমার আমার নিজের কিছু ছোটো ছোটো ডিমান্ড আছে। ধরুন যারা চাকরি পায়নি, এরকম কত লক্ষ মানুষ আমাদের দেশে আছে, বা যারা চাকরি পাবে না। আজকে যে মানুষগুলো চাকরি চলে যাওয়ার পর ভাবছে, কেউ বলছে আমার কিভাবে টাকা দেব, লোন আছে, সংসারটা ভেসে যাবে, খাবো কি? একদম ঠিক কথা, সে খাবে কি? আমাদের পশ্চিমবঙ্গের লোক সংখ্যা কত? তাহলে সেখানে চাকরি করেনি যারা, সেই সংখ্যাটা বেশি না চাকরি করে যারা, সেই সংখ্যাটা বেশি। আমি বলছি যারা চাকরি করে তারা যোগ্যতায় করে। তারপরে যোগ্যতাটা কি না, তারা একটা নিরাপত্তা চায়। যোগ্যতা তার নিরাপত্তাটাকে সামাল দেবে, এটার জন্যই যোগ্যতার দরকার হয়। সে নিরাপদে থাকবে। কিসের যোগ্যতা? অ্যাকাডেমিক যোগ্যতা। মানে সে কিছু পড়েছে, মানে আমার থেকে তোমার থেকে দু পাতা বেশি পড়েছে। এই যোগ্যতায় সে ভালোভাবে খাবে, ভালো জীবনযাপন করবে, তার সন্তানকে সে ভালো শিক্ষা দিতে পারবে, তার সন্তানকে ভালো স্কুলিং দিতে পারবে, চিকিৎসাটা সে মানে সাউথে গিয়ে, দক্ষিণ ভারতে গিয়ে করাতে পারবে। বাকি যে মানুষগুলো চাকরি পায়নি, তারা কিভাবে জীবনযাপন করবে, খাবে কি, পড়বে কি? তাদের কথা কে ভাববে? না সরকার ভাববে। তার আমার তো মনে হয় যারা যোগ্য তারাই তো এই মানুষগুলোর কথা ভাববে, তবেই তারা যোগ্য হয়ে উঠবে। একটা মানুষের বেসিক নিডস কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই জায়গাটা টান পড়ছে কি না? এখন পড়ছে, পড়ছে, সারা ভারতবর্ষ জুড়ে পড়ছে, সারা পৃথিবী জুড়ে পড়ছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটে জায়গায় টান পড়ছে। বেশ কিছু জায়গায় সেখানটায় আমরা পৌঁছতে পারছি না, দেখতে পাচ্ছি না। আমরা আমার নিরাপত্তা চাইছি, তার এগেনস্টে কী রাখছি? যে আমি যোগ্য, আমার একটা ডিগ্রি আছে, আমাকে চাকরিটা পেতে হবে, ব্যাস সমাধান হয়ে গেল। সামাজিক সমাধান হয়ে গেল, রাজনৈতিক সমাধান হয়ে গেল, ইকোনমিক্যাল সমাধান হয়ে গেল। তাহলে তাই যদি হয় চাকরি পাওয়ার পর, একটা ক্লাস নিরাপদে থাকার পর, আমাদের এই চৌহদ্দিতে, আমাদের পেরিফেরিতে কোনো ডিজাস্টার আসবে না, কোনো চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, মদ খেয়ে মাতলামো হবে না, ডিজে বাজবে না, রেপ হবে না, গণধর্ষণ হবে না, গণধোলাই হবে না, দাঙ্গা হবে না, হবে না কিছু। কারণ আমরা জানি কিছু যোগ্য মানুষকে যদি প্রিভিলেজ দিই, আমরা যারা অযোগ্য, আই মিন কমন ম্যান, আমরা নিরাপত্তা পাবো। এই সিস্টেম তাই বলে? আদপে না। আসলে আমরা সিস্টেমটা নিয়ে কথা বলতে চাইছি না। কেন বলতে চাইছি না? সিস্টেমটা যদি মানে উপড়ে ফেলতে চাই, সিস্টেমটা যদি ধাক্কা দিই, তাহলে কোথাও আমরা যারা যোগ্য করে চিৎকার করছি, সমস্যাটা বোধহয় আমাদেরই হবে। কিছু মানুষ শুধু তাদের জন্য রাস্তায় বসে আছে,
আমার জন্য নয়, আপনার জন্য নয়, যেটা সবজি বেচে এই তপ্ত রোদে তার জন্য নয়। চাঁদি ফাটা রোদে যে মা শুধু এক মুঠো চাল এ দোয়ার থেকে ও দোয়ারে গিয়ে সেই চালটুকু নিয়ে গিয়ে ঘরে ফুটিয়ে দিনান্তে দিনপাত করবে, কারণ তার দুটো ছেলে একটা মেয়ে আছে, কেউ তাকে দেখেনি, তার জন্য নয়। সে শুধু তারই জন্যে রাস্তায় বসে আছে যে 3 বছর 4 বছর 5 বছর, কারণ সে একটা চাকরি পাবে, মানে কি নিরাপত্তা পাবে। তার এই নিরাপত্তার জন্য সে তার যোগ্যতাটাকে সামনে আনছে এবং সে একটা সহানুভূতি আদায় করতে চাইছে, এটা সিস্টেম তাই বলছে, খুব বৈধ ব্যাপারটা। তাহলে বাকি আমরা যারা আছি, আমরা কারা? আমাদের দাবি দাওয়া কি, আমরা কীভাবে বাঁচবো, আমাদের জন্য কারা ভাববে? না, ঘটনা হচ্ছে শুধু টিচার নয়, রাষ্ট্র চাইছে সব সেকশনেই আর মানুষের দরকার নেই। এখন তো যন্ত্র দরকার মানুষের, রাষ্ট্রের যেটা দরকার 2-1 মেশিন, এটা হলেই তার হয়ে যাবে। সারা পৃথিবী জুড়ে তাই চাইছে, ক্ষমতা চাইছে, মানুষগুলো তার গিনিপিগ হয়ে থাকবে, তাকে যাকে যখন তার দরকার হবে ব্যবহার করে নেবে। শিক্ষা ব্যবস্থাটা কি, এখনের যে শিক্ষা ব্যবস্থা সেটা কি, মানে কি শেখানো হয় সেখানে? সেটা তো একটা মানুষের একটা ব্যক্তি প্রতিষ্ঠার শিক্ষা, মানে একটা বিজনেস করে যেমন টাকা ইনভেস্ট করতে হয়, কেউ হয়তো মানে পার্টসের ব্যবসা করবে, কেউ রঙের দোকান করবে, কেউ চপ দোকান করবে, স্কুলগুলোও তো তাই। কোনো যুগে কোথাও স্কুল থেকে খুব বিরাট কোনো বড় মানুষের জন্ম হয়েছে, বা বড় মানুষরা যারা এসেছে, মানে সে তো সবাই জানে যে এডিসনকে নাকি তার টিচার তার এডিসনের মাকে চিঠি লিখে বলে দিয়েছিল, এই ছেলেকে পড়ানোর মতো আমাদের স্কুলের ব্যবস্থা নেই, আপনি নিয়ে চলে যান, এই স্কুলে থাকলে আমাদের স্কুল নষ্ট হয়ে যাবে। তো হঠাৎ করে এডিসন যখন এডিসন হয়ে গেছে, তার সমস্ত আবিষ্কারগুলো মানুষের কাছে চলে এসেছে, তার মা মানে মা তার নেই, মা বেঁচে, সে হঠাৎ করে পুরনো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে তার মায়ের একটা চিঠি দেখলো, সেখানে লেখা আছে তার ছেলেকে বের করে নিয়ে যেতে বলেছে স্কুলে। তার মা এডিসনকে কখনোই বলেনি সে কথা, তার মা তাকে তৈরি করেছিল, সেই জায়গায় নিয়ে গিয়েছিল যে পরবর্তী ক্ষেত্রে আমরা এডিসনকে পেয়েছি, বিজ্ঞানী এডিসনকে। তো ব্যাপারটা এই শিক্ষা আজকে স্কুল কি দেয়? একটা আইনস্টাইন দিতে পারবে, একটা চার্লি চ্যাপলিন দিতে পারবে, একটা রবীন্দ্রনাথ বা একটা নন্দলাল দিতে পারবে না। তো একটা শিক্ষকের বেতন যদি 4,440 টাকা করে দেওয়া হয় মাসে, তাকে মেয়ে দেবে কেউ? সক্রেটিস মহাপুরুষ, তার বেতন কত কেউ জিজ্ঞেস করেনি। যে লোকটা অন্ধ ছিল, চোখে দেখতে পেত না, চারিদিক ঘুরে ঘুরে ভিক্ষে করতো, সে লোকটা একটা মুখে মুখে কথা বললো, সেটা একটা মহাকাব্য হয়ে গেল। সেই হোমার, আমি জানি না কোন স্কুলে সে শিক্ষকতা করেছে, তার বেতন কত ছিল। তো আজকে শিক্ষক মানে কি, তার বেতনটা কত, সে কোন স্কুলে চাকরি করে, চাকরি মানে আধুনিক দাসত্ব, একটা চাকরি মানে আমি চাকর খাটবো, সেটা যদি একটা ভালো টাকা হয়, সে দাসত্বের নামটা যাই হোক, তো আমাকে সিস্টেম যা বলতে বলাবে, যা শেখাবে তাই শিখবো। সে শিক্ষক কেন, সবাই তাই। একজন আর্টিস্ট, একজন কবি, একজন শিল্পী, একজন ফিল্ম মেকার, একজন ডাক্তার, সবাই দাসত্বটা করছে। আমার মেয়েকে আমি ডাক্তার করবো না, ইঞ্জিনিয়ার করবো না, আইসিআর রায় করবো, আমার হাতে নেই। আমার মেয়েকে আমি আইসিআর রায় করবো না, ডাক্তার করবো না, ইঞ্জিনিয়ার করবো, আমার হাতে নেই। ওই লোকগুলো টিচার হতে চাইছে কেন? টাকা আছে, মোটা টাকা। আমাদের মনুষ্যত্ববোধ, মানবতা, অন্যের প্রতি দায়বদ্ধতা, এইগুলোকে তো উচ্ছেদ করে দিচ্ছে সিস্টেম। এগুলো যত কম থাকবে, তত সে আমাকে কাজে লাগাতে পারবে যন্ত্রের মতো। ফলে সিস্টেম চায় না তুমি শিক্ষিত হও, সিস্টেম চায় তুমি দুপাতা পড়ে নাও ভাই, যতটুকু তার দরকার, তার দরকার। তোমার যে পটি হয়নি, ডাক্তার ভালো করে দিতে পারবে? এই সিস্টেম একমাত্র তোমার পটিটা ক্লিয়ার করাতে পারে। তুমি কনস্টিপেশনে ভুগছো, এটা সিস্টেম তোমাকে কনস্টিপেশন ফেলে রাখতে চাইছে আসলে, তোমাকে ওষুধ দিল, ইসবগুল খাওয়ালো, কারণ আমার লাইফস্টাইল ঠিক করে দিচ্ছে সিস্টেম। তুমি কিভাবে খাবে, কখন ঘুমাবে, কত রাতে যাবে, কি খাবে, তার ডায়েট চার্ট কী হবে, তোমার কে মেনটেন করবে? সিস্টেম আমার হাতে আছে, তোমার হাতে আছে। তুমি কত রাতে ঘুমাবে, ক ঘন্টা কাজ করবে, কখন ঘুমাবে, কখন হিসু করবে, বউয়ের সঙ্গে কোথায় কোথায় যাবে, কতটুকু সময় দেবে, সবটাই ওরা ঠিক করে দেবে। তোমার কনস্টিপেশন হবে, তুমি হার্ট অ্যাটাকে মরবে না ব্রেন স্ট্রোকে মরবে, তোমার হাতে আছে। তার হাতে ভাইরাস আর অ্যান্টিভাইরাস দুটোই ওর হাতে। ওরা তোমার দিচ্ছে আবার একদম তোমার কি অসুখ বিসুখ হবে সেটা ওরা ঠিক করবে, এবং কোন ভ্যাকসিন দিলে তুমি আবার ওষুধ থেকে একটু মুক্তি পাবে সেটা ওরা ঠিক করবে। এবং সেই মুক্তিটা ভ্যাকসিন দিয়ে দেবে মানে কি, তোমাকে আবার অন্য কাজে নিয়োগ করবে, আবার অন্য ভ্যাকসিন নিতে হবে, তার জন্য রেডি হচ্ছে। একটা রোগে তোমাকে ফেললো, ওখানে একটা ব্যবসা হয়ে গেল, ব্যবসা করে ফেলার পর তোমাকে সেখান থেকে টেনে বের করে আবার অন্য কাজ কিছুদিন করিয়ে নিয়ে আবার একটা রোগ দেবে, তা আবার একটা ভ্যাকসিন তৈরি করবে, মানে তোমাকে তারা কাজে লাগবে। কিন্তু মেশিন, তুমি মেশিন আর কিচ্ছু না। তো এইটা এখানে যারা আমরা সবাই মেশিন, সেই মেশিনগুলোকে কিভাবে আমরা মানুষে কনভার্ট করব, আবার পুনরায় আবার আমরা সেই একটা সেদিন গাড়িতে দেখলাম একটা এমনি টোটো না একটা বোধহয় পিক আপ ভ্যান, তার গেটে লেখা আছে দরজায়, আগের মতো সুখ নেই। দরজায় লেখা আছে, ড্রাইভারটার আগের গেটের কাছে লেখা আছে আগের মতো সুখ নেই। কি এই কথাটা কি কেউ বিশ্বাস করতে চায়? কেউ না। মানে প্রত্যেকে বিশ্বাস করে আগের মতো
সুখ নেই কিন্তু সামনের দিকে তাকাও। সুখটা হয়তো আগের দিকে নেই কিন্তু পেছনে তাকাতে নেই নাকি, পেছনে তাকাতে নেই মানে এটা একটা মস্ত বড় ফিলোসফি। পেছনে তাকালে নাকি তুমি সামনে এগোতে পারবে না। কোন সামনে? সামনে বলতে কি? সুনামি। সামনে বলতে কি? কোথায়? সামনেটা কি? সুনামি। আমার ডেস্টিনেশনটা কি? এই সুনামি। তাহলে সামনে, সামনে চলো, এগোতে হবে। কোথায় এগোবো? তুমি এগো, আমি এগোই, বাড়ির মেয়েরা এগোবে, কোথায়? তা আমার পেছনটা বরং ভালো ছিল তো। আমরা একসাথে মুড়ি খেতাম, একসাথে জলে স্নান করতাম, সাঁতার কাটতাম। পুকুর পাড় বলে একটা শব্দ ছিল আমাদের বেলা, ছোটোবেলা। সে পুকুর পাড়টা নেই। আমার গাছের পাতা খসে খসে পড়তো আমাদের গায়ে, আমরা সেই বিকেলটা কাটাতাম, সেগুলো নেই। একসাথে সরস্বতী পুজো দিতে যেতাম, একসাথে অঞ্জলি দিতাম, একসাথে খেলতাম, সেগুলো নেই। আমার পেছনটা নেই। ও তার মানে তুমি বলতে চাইছো চাঁদে যে ল্যান্ডার না, চাঁদে ল্যান্ড গিয়ে কি করবে? ওই ওই 10-12 জন লোক তো চাঁদে পালিয়ে চুরি। এই প্রগতি তো ওই 10-12 জনের লোকের জন্য। তোমাকে চাকর খাটাবে, খাটিয়ে কিছু চুরি ফুরি করে ওরা চাঁদে গিয়ে লুকিয়ে পড়বে। তোমার আমার কি তাতে? সৌরভ গাঙ্গুলি হ্যাট্রিক করলে তোমার আমার কি? আজকে বিশ্বকাপে ভারত হেরে গেছে বলে একটি পুরুলিয়ার একটি ছেলে সুসাইড করেছে। মানে রাজনৈতিক নেতারা বলে এবং এবিপি আনন্দে বেশ কিছু অধ্যাপক, কিছু দুপাতা বেশি পড়া লোকজন বলে মানুষ এত বোকা নয়। আলবৎ বোকা, মানুষ বড্ড বোকা, তাকে বোকা বানানো হচ্ছে এবং খুব সুচতুরভাবে তাকে বোকা বানিয়ে রাখা হচ্ছে। আলবৎ বোকা। নাহলে বিশ্বকাপে ভারত হেরে গেছে, সে মরে যাবে। তার মা ভাত পায়নি, তার ঘরের চালের ফুটো দিয়ে জল পড়ে, সচিন তেন্ডুলকার তার জল জুগিয়ে যাবে না চাল জুগিয়ে যাবে? তার চিকিৎসার সে ওষুধ পায় না, সৌরভ গাঙ্গুলি তো বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি করে নিচ্ছে। আমাদের অমর্ত্য সেন সেই ইকোনমি নিয়ে এত রিসার্চ পেপার বের করেছে আমাদের প্রগতির জন্য, কিন্তু ব্যক্তি অমর্ত্য সেন একটা কিন্তু ভাই আরামে বসে আছে শান্তিনিকেতনে ঘর দুয়ার করে। তো তুমি ভাই কিছু লোক, তুমি টাকার ক্ষমতা নিয়ে বসে থাকবে আর আমরা তোমার পায়ে ধুলো চাটবো, এটাকে দেখাবো, দৃশ্য সুখ পাবো, মিডিয়ায় সন্ধ্যাবেলা বিনোদন নেব, দেখো এই এত লোক দেখেছো রাস্তায় 365 দিন ধরে বসে আছে। তো কেউ কি কার জন্য বসে আছে? 500 দিন বসে আছে, কার জন্য বসে আছে? ওই সবজিওয়ালার জন্য, এই চপওয়ালার জন্য, ভিখিরিটার জন্য না। ওকে জিজ্ঞেস করলে বলবে এই মানুষগুলো যে ভালো নেই, তখন বলবে সরকারকে বলো, আমরা দায়ী নাকি? মানে কেউ তার দায়িত্বটাই সে শুধু নেবে, আর কারো দায়িত্ব নেবে না। অথচ তাকে একটা দারুণ শব্দবন্ধ তার সামনে বসিয়ে দেওয়া হবে, শিক্ষক। মানে সে কী জানে, কি শিখলো, কি শেখাবে? সে এটুকু জানে যে আমি শিক্ষক, আমার জন্য আমি লড়াইটা করছি, আমার ডিএটি এর জন্য আন্দোলন করছি, এটা সে শিক্ষক। বিপ্লবী অভিনন্দন। মানে আমি যদি আমার জন্য আন্দোলন করি, আমার বেঁচে থাকার জন্য, আমি কিভাবে সার্ভাইভ করব, সেটার এত গালভরা নাম কি? তাকে শিক্ষকই বা বলবো না, একটা ডাক্তার। এবং সেটাকে আন্দোলন বলে। সেটাকে আন্দোলন। মানে আমি বলছি আন্দোলন শব্দটা, আন্দোলনটাকে আমরা তখনই আন্দোলন বলে দেখব যখন ব্যক্তিকে ছাড়িয়ে সেটা সামগ্রিকতার দিকে এগিয়ে যায়।